নমস্কার, আপনারা শুনছিলেন প্রণমামী জগৎ জননীর নিবেদন শ্রী রামকৃষ্ণ পার্ষদ শম্ভুচরণ মল্লিকের জীবন ইতিহাস। গতকাল আপনাদের জন্যই এর দুটি পর্ব ভাগ করে নিয়েছিলাম। গতকাল এর প্রথম পর্ব আপনাদের সাথে আলোচনা করেছি। আজ শোনাব এরই দ্বিতীয় পর্ব। আসুন আর দেরি না করে শুরু করি। এক বৎসর ওই গৃহে বাস করিবার পরে শ্রী শ্রী মাতা ঠাকুরানী আমাশয় রোগে কঠিনভাবে আক্রান্ত হইলেন। শম্ভুবাবু তাহাকে আরোগ্য করিবার জন্য বিশেষ যত্ন করিতে লাগিলেন। তাহার নিয়োগে প্রসাদ ডাক্তার এই সময়ে শ্রী শ্রীমার চিকিৎসা করিয়াছিলেন। একটু আরোগ্য হইলে শ্রী শ্রীমা পিত্রালয় জয়রামবাটি গ্রামে গমন করিলেন। শম্ভুচরণ মল্লিক প্রসঙ্গে আর একটি সংবাদ পাওয়া যায় শশীভূষণ সামন্তের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের লীলাতত্ত্ব থেকে। হেস্টি সাহেব কল করিতেছিলেন বলিয়া আলমবাজার মোড় হইতে রাস্তার নাম হইল হেস্টি রোড। হেস্টি রোডের ধারে গ্রামের জল নিকাশ হইবার একটি খাল ছিল, এখনও আছে। কলিকাতা নিবাসী শ্রীযুক্ত বাবু শম্ভুনাথ মল্লিক মহাশয় খালের ধারে কিছু জমি খরিদ করেছিলেন। বাগানবাটি করিবেন বলিয়া খরিদ করিয়া দেখেন জমির ঈশান কোণে খালের ধারে একটি কুঁড়ে ঘর। ঘরটির নাম ছিল জগৎ কুঁড়ে। ওই কুঁড়ে ঘরে ডাকাতদের আড্ডা ছিল। দক্ষিণেশ্বর, আড়িয়াদহ এবং কামারহাটির লোকজন সব আলমবাজারের ময়রার দোকানে বসিতেন। ৮-১০ জন লোক জমায়েত হইলে তবে তাহারা যাইতেন। সন্ধ্যা ৬টার পর একরকম ওই রাস্তায় লোক চলাচল বন্ধ হইত। শ্রীযুক্ত বাবু শম্ভুনাথ মল্লিক মহাশয় বড়ই বিচক্ষণ পুরুষ ছিলেন। তিনি ডাকাত দল দমন করেন। তখনকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডাকাইয়া ওইখানে একটি ফাঁড়ি বসাইলেন। তারপর মাঠের ধারে একটি দোতলা কুঠি তৈরি করেন। মাঠের ধারে সেই কুঠি এখনও বর্তমান আছে। ফাঁড়ি ৫০-৫২ বৎসর হইল উঠিয়া গিয়াছে। শ্রীযুক্ত বাবু শম্ভুনাথ মল্লিক মহাশয় বলিয়াছিলেন, আমি ফ্রি স্কুল এবং দাতব্য চিকিৎসালয় করিব। ভগবান তাহার ভাগ্যে তাহা করিতে দেন নাই। গরিবদের ভাগ্যেও তাহা হইল না। এইসব স্থির করিয়া তিনি গঙ্গা প্রাপ্তি হন। শম্ভু মল্লিকের বাগান বাড়িতে শ্রী রামকৃষ্ণের যাতায়াত প্রায়ই ঘটত। একবার শারীরিক অসুস্থতার জন্য শ্রী রামকৃষ্ণ শম্ভু মল্লিকের বাগান বাড়িতে যেতে পারেননি। ঠাকুরের দর্শন লাভের আশায় সেদিনই বাজারের সব সেরা বেদানা কয়েকটি কিনে নিয়ে মন্দিরে এলেন শম্ভুবাবু। তিনি এসে ঠাকুরকে অসুস্থতা লক্ষ্য করলেন। ঠাকুর কিন্তু তাকে দেখে আনন্দে উঠে বসলেন এবং অসুস্থতা ভুলে তার সঙ্গে তার বাগান বাড়িতে চলে এলেন। বাগান বাড়িতে এসে শম্ভুবাবু নিজের হাতে ঠাকুরকে বেদানা খাইয়ে দিলেন এবং অবশিষ্ট দুটি ফেরার সময় সঙ্গে দিয়ে দিলেন। ঠাকুরও ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য বেদানা দুটি গ্রহণ করলেন। কিন্তু বাইরে এসে তিনি আর মন্দিরে যাবার পথ খুঁজে পেলেন না। শম্ভুবাবুর বাগান বাড়ি যেন তার কাছে একেবারে নতুন জায়গার মতো মনে হতে লাগলো। কিছুতেই ফটক পার হতে পারলেন না। তখন সে বেদানা দুটির জন্যই এমন হচ্ছে ভেবে চির অসঞ্চয়ী ঠাকুর শম্ভুবাবুর বাড়িতে সেগুলি ফেরত দিয়ে এলেন। এবার আর কোনো ধাঁধা রইল না। পরিষ্কার দেখতে পেলেন ফটক দিয়ে বেরিয়ে আসার পথ। আরও একবার এ জাতীয় ঘটনা ঘটে। পেটের ব্যামোর উপশমের জন্য শম্ভুবাবু তিল পরিমাণ আফিং গ্রহণের পরামর্শ দেন এবং তা ঠাকুরের জামার মধ্যে রেখে দেন। সেবারও ঠাকুর বাগান বাড়ির ফটকের দ্বার খুঁজে পাননি। তখন শম্ভুবাবু আফিংটি বার করে নেন। শম্ভুবাবু বুঝলেন প্রকৃত সন্ন্যাসী সঞ্চয় সহ্য করতে পারেন না। ঠাকুর ও শ্রী শ্রী মায়ের প্রয়োজনীয় সমস্ত দ্রব্য সরবরাহের ভার তিনি অর্থাৎ শম্ভুচরণ গ্রহণ করায় ঠাকুর শম্ভুচরণকে তার দ্বিতীয় রসদদাতা রূপে গণ্য করতেন। 4 বৎসর একনিষ্ঠভাবে ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সেবা করার পর শম্ভুচরণ মৃত্যু শয্যায় শায়িত হলে তার গুরুজি
প্রেমময় শ্রী রামকৃষ্ণ তাকে দেখতে গিয়েছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবদ্দশাতেই 1877 খ্রিস্টাব্দের ঠাকুরের প্রিয় ভক্ত শ্রী শম্ভুচরণ কলকাতায় দেহত্যাগ করেন। নমস্কার, আজ এখানেই শেষ করছি। পরবর্তী কোনো গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও শুনতে থাকুন প্রণমামী জগৎজননীর আলোচনা। ধন্যবাদ।